আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ঢাকা থেকে এক সাংবাদিক বন্ধু দুইটি ছোট ছোট ক্লিপ পাঠিয়েছেন। একজন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তিনি অত্যন্ত জ্ঞান বিতরণ করেন বিভিন্ন সেমিনারে এবং টেলিভিশন টকশোতে। আর একজন আওয়ামী লীগ সরকারের শেষ প্রান্ত থেকে শুরু করে বেশ কিছুদিন যাবৎ টেলিভিশনে তীব্র আওয়ামী বিরোধিতা করার স্বীকৃতি হিসাবে সরকারের প্রতিমন্ত্রী মর্যাদার একটা উপদেষ্টা হয়েছেন। এই দুজনার বক্তব্যের ছোট ক্লিপ। দুজনই শেখ হাসিনা এবং আওয়ামী লীগের ভাগ্য নিশ্চিত করে দিয়েছেন কি হতে পারে। কোনোদিন উঠে দাঁড়াতে পারবে না। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বলেছেন, আওয়ামী লীগ যদি কোনোদিন ঘুরে দাঁড়াতে পারে তাহলে ধরে নিতে হবে তাদের জীবনের যত রাজনীতি, তাদের জীবনের যে ইতিহাস, তাদের যে পর্যবেক্ষণ, তাদের যে অভিজ্ঞতা, এগুলো সব ভুল ছিল। অর্থাৎ যা কিছু অতীতে ভেবেছেন তার জ্ঞান গরিমা সব ভুল। আর একজন বলেছেন, আর যাই হোক, শেখ হাসিনা আর কোনোদিন ফিরে আসতে পারবে না, এটা তার গভীর পর্যবেক্ষণ। এই লাস্ট পর্যবেক্ষণটা যিনি করেছেন, তিনি দালালি করে আওয়ামী লীগের সমালোচনা করে অতি সম্প্রতি বর্তমান সরকারের প্রতিমন্ত্রী মর্যাদার একটা উপদেষ্টার পদ পেয়েছেন। তার কোনো নির্বাহী ক্ষমতা নাই, তার আছে বক বক করা, টেলিভিশনে অথবা তথ্য অধিদপ্তরে দাঁড়িয়ে সরকারের পক্ষে গুণকীর্তন করা আর আওয়ামী লীগ সহ অন্যান্যদের বিরুদ্ধে গোয়েবলসি ও থিওরিতে বিভিন্ন রকম সমালোচনা করা। শেষোক্ত যে ব্যক্তির কথাটা বললাম, তিনি পেশায় চিকিৎসক। কোথাও রোগী দেখেছেন কিনা আমার ধারণা নাই, তবে আওয়ামী লীগ বিরোধিতা তার যে একটা স্বভাবজাত বৈশিষ্ট্য, এটার পাশাপাশি দেখেছি ব্যক্তি জীবনেও তিনি খুব সুখকর অবস্থায় ছিলেন না। আমি ব্যক্তিগত পর্যায়ে যেতে চাই না, তার স্ত্রী তার বিরুদ্ধে যে জাতীয় অভিযোগ এনেছেন এবং দেশের বাইরে বিভিন্ন অনলাইন অ্যাক্টিভিস্টরা তার সম্পর্কে যে সকল কথা বলেছেন, তার কিছু কিছু শোনার সুযোগ আমার হয়েছে। আমি সে বিষয়ে আলোচনা করব না, তার ব্যক্তিযোগ্যতা অযোগ্যতা সেটা নিয়ে। তবে এই দুইজনের উদ্দেশ্যে বলছি, শেখ হাসিনা এবং আওয়ামী লীগের ভাগ্য গণনা এই জ্যোতিষীর মতো করার আগে নিজেদের ভাগ্য গণনা করুন, নিজেদের যোগ্যতা আগে প্রমাণ করুন। আমি দুজনকে অনুরোধ করব, জনগণের জন্য কাজ করতে পারা না পারার এই থিসিস থিওরি বুলি আওড়াবার আগে জনগণ আপনাদের চায় কিনা দুজনে অন্তত পৌরসভার কোনো কাউন্সিলর অথবা ইউনিয়ন পরিষদের কোনো মেম্বার পদে দাঁড়িয়ে একবার নির্বাচিত হয়ে আসেন। যদি নির্বাচিত হতে পারেন, ইউনিয়নের মেম্বার হন বা পৌরসভার বা সিটি কর্পোরেশনের কাউন্সিলর হন, তখন আমি ধরে নেব যে আপনারা জনপ্রতিনিধি, ওই লেভেলের হলো জনপ্রতিনিধি। তখন ওই জনগণের জন্য আপনার কি করার মতো ক্ষমতা আছে, কি করতে পারেন, সেটা পরীক্ষা নিরীক্ষা দিন। আমার ধারণা ইউনিয়নের চেয়ারম্যান পদেও এই দুজনের একজন নির্বাচন করে হতে পারবেন না। ইউনিয়নের চেয়ারম্যান পৌরসভার কাউন্সিলর হওয়ার যোগ্যতা নাই বলে আমি মনে করি। কারণ জনগণের ভোট পেয়ে, ম্যান্ডেট পেয়ে জনপ্রতিনিধি হওয়া অত সহজ না। রাজনীতিতে কপচানো খুব সহজ। বাংলাদেশের রাজনীতির আমার ছোটখাটো পড়াশোনা করা আছে। যারা বস্তায় বস্তায় বই লিখে থিওরি আউড়িয়েছেন, কেউ বলেছেন মুৎসুদ্দি, কেউ বলেছেন পেটি বুর্জুয়া, কেউ শ্রেণী শত্রু, কেউ শোষণহীন সমাজ কায়েম করবেন, কেউ শ্রেণী শত্রু খতম করবেন, কেউ নকশালবাড়ি স্টাইলে মানুষ খুন করেছেন, কেউ উগ্রতা দিয়ে অতি আধুনিক সমাজতন্ত্র কায়েম করতে চেয়েছেন, কেউ বিদেশি মডেলের সমাজতন্ত্র কায়েম করতে চেয়েছেন, কেউ চীনের সমাজতন্ত্র, কেউ মার্শোতিকের চিন্তাধারা, কেউ ট্রটস্কির চিন্তাধারা, কেউ মার্কস লেনিনের চিন্তাধারা, কেউ বা ইসলামী জাহানের বিভিন্ন চিন্তাধারা, কেউ ইরানের খোমেনের চিন্তাধারা, নানা রকম তত্ত্ব দিয়েছেন, বই লিখেছেন, অনেক জ্ঞান বিতরণ অনেক করেছেন। সেই জ্ঞানীরা বাংলাদেশের বাঙালি জাতির জন্য ন্যূনতম কিচ্ছু দিয়ে যেতে পারেন নাই। কেউ কেউ টুকটাক কিছু পেয়েছেন, সেটা কখনো আওয়ামী লীগের বদন্যতায়, কখনো সামরিক শাসন থেকে যেসব দল হয়েছে তাদের বদন্যতায়, নিজেদের যোগ্যতায় কিছু না। এই বুলিয়া ওড়ানো, থিসিস ঢালা, তত্ত্ববাণী প্রচার করারা স্বাধীনতার লাল সূর্য এটা অর্জনে কিছু করতে পারেন নাই।
বেশি তত্ত্ব দেননি, বাঙালি জাতিকে স্টাডি করতে পেরেছেন তিনি বঙ্গবন্ধু, যিনি বাঙালি জাতির মনকে বুঝতে পেরেছিলেন, যিনি কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, ধনী সকল শ্রেণীর মানুষের চাহিদা বুঝেছেন। গ্রামের চাহিদা বুঝেছেন, নগরের চাহিদা বুঝেছেন, কেন্দ্রের চাহিদা বুঝেছেন, শ্রমিকের চাহিদা বুঝেছেন, বিপন্ন মানুষের কথা ভেবেছেন। সেই বঙ্গবন্ধুই কিন্তু বাংলা ভাষাভাষী বাঙালিদেরকে বাঙালি জাতীয়তা বোধে উদ্বুদ্ধ করে জাতিগত একটা ঐক্যের প্ল্যাটফর্ম করে তাদের অধিকার আদায়ের জন্য তাদের ইস্পাত কঠিন ঐক্য গড়ে দিয়ে মহান মুক্তিযুদ্ধের মধ্য থেকে বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছিলেন। বঙ্গবন্ধুকে হত্যার পরে নানা তত্ত্ব কথা, বঙ্গবন্ধু ব্যর্থ, তার যোগ্যতা নাই, কত কথা শুনেছি। যারা ক্ষমতা আসলেন তারা জাতিকে কি দিয়েছেন? প্রশ্ন করুন তো। অসাম্প্রদায়িক বাংলাদেশটা কি তারা ধরে রাখতে পেরেছিলেন? না। অপরাধীদের অভয়ারণ্য করার জন্য খুনি, অপরাধী, সন্ত্রাসীদের ইনডেমনিটি দিয়েছিলেন। দেশের সর্বোচ্চ আইন ধ্বংস করা ব্যক্তিদেরকে পরিত্রাণ দেওয়ার জন্য ইনডেমনিটি অর্ডিন্যান্স করেছিলেন। সংবিধানে ৫ম এবং ৭ম সংশোধনী পাশ করে অবৈধ ক্ষমতা দখলকে বৈধতা দিয়েছিলেন। বলুন তো, আওয়ামী লীগের ৭৭ বছরের ইতিহাসে একবারও আওয়ামী লীগ অসাংবিধানিক উপায়ে বা ভোটের প্রক্রিয়ার বাইরে কোনোদিন ক্ষমতা এসেছে? জবাব দিতে পারবেন না, কোনোদিন আসে নাই। আওয়ামী লীগের সময় বিভিন্ন ভোট নিয়ে অনেক আলোচনা বিতর্ক হতে পারে, দ্যাট ইজ ডিফারেন্ট থিং, কিন্তু কোনোভাবে অস্ত্রের মুখে অথবা সাংবিধানিক ব্যবস্থাকে এড়িয়ে ক্ষমতা এসেছে আওয়ামী লীগ? কোনোদিন না। আওয়ামী লীগ বাঙালি জাতির ইতিহাসে যা কিছু গৌরবময় অর্জন তা উপহার দিয়েছে, সেটা ভাষা আন্দোলন থেকে শুরু করে ৫৪ যুক্তফ্রন্ট, বাঙালি জাতির মুক্তির ম্যাগনা কার্টা ৬ দফা আন্দোলন, আইয়ুবের মার্শাল্লাহ বিরোধী আন্দোলন, ৬৯-এর গণ অভ্যুত্থান, ৭০-এর নির্বাচন, ৭১-এর মুক্তিযুদ্ধের মধ্য থেকে বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে বিশ্বের মানচিত্রে তুলে ধরা আওয়ামী লীগের নেতৃত্বে এসেছে। আর শেখ হাসিনা অধপতিত, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশটাকে উন্নয়নের রোল মডেলে পরিণত করেছিলেন। ১২৫টি কর্মসূচির মাধ্যমে সামাজিক সুরক্ষা বেষ্টনী করে তুলেছেন। প্রতিটি গ্রামে কেউ বলতে পারবে না যেটা করা সম্ভব ছিল। শেখ হাসিনা দেখিয়েছেন শতভাগ বিদ্যুতায়িত করা। প্রতিটি গ্রাম অঞ্চলে একেবারে অজপাড়াগায় ইলেকট্রনিক ব্যবস্থাকে ইন্টারনেট পৌঁছে দিয়েছেন। গ্রাম অঞ্চলের উন্নয়ন, রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, অবকাঠামো উন্নয়ন, ধনী দরিদ্রের ব্যবধান দূর করা, গৃহহীন মানুষদেরকে সরকারি জায়গায় ঘর করে দলিল করে মালিকানা নিশ্চিত করে দেওয়া। কি করেন নাই তিনি? বিধবা ভাতার থেকে শুরু করে প্রতিবন্ধী ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, কি করেন নাই তিনি? কে ছিল তার উন্নয়নের সুযোগ থেকে বঞ্চিত? একটা উদাহরণ, এবং সেটা দলগতভাবে না, দল মত নির্বিশেষে সকলকে। নারী শিক্ষায়, নারীর ক্ষমতায়ন করায় বাংলাদেশের ইতিহাসে শেখ হাসিনা যা করেছে, এই ৫৫ বছর ইতিহাসে কেউ দেখাতে পারবেন সেটা করা সম্ভব হয়েছে? আমি অন্ধ না, শেখ হাসিনার শাসনামলে ত্রুটি বিচ্যুত ছিল না, একথা একবারে বলবো না, কিন্তু একথা কি অস্বীকার করা যাবে? বাংলাদেশে কেউ ভেবেছিল নিজের অর্থে পদ্মা সেতু হবে? কেউ ভেবেছিল বাংলাদেশে মেট্রো রেল হবে? কেউ ভেবেছিল সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্টের মতো বাংলাদেশের বিমানবন্দরে 3rd টার্মিনাল হবে? কেউ ভেবেছিল এলিভেটেড এক্সপ্রেসওয়ে হবে? কেউ ভেবেছিল কর্ণফুলী নদীর নিচ থেকে টানেল হবে? কি করে নাই শেখ হাসিনা? বাংলাদেশটাকে কোথায় নিয়ে আসছে? ইন্টারন্যাশনাল কমিউনিটি বলেছে বাংলাদেশ হয়েছে উন্নয়নের রোল মডেল। শেখ হাসিনাকে বলা হয়েছে উন্নয়নের জাদুকর। কেউ ভেবেছিল ৭১-এর ভয়াবহ অপরাধকারীদের বিচার করা যাবে? তাদের পরিত্রাণ দেওয়া হয়েছিল। শেখ হাসিনা তাদের বিচার করে দেখিয়েছেন আইনের ঊর্ধ্বে কেউ না। বঙ্গবন্ধুর খুনিদের রক্ষা করার জন্য ইনডেমনিটি অর্ডিন্যান্সকে আইন করার পরে তারা দাম্ভিকতা দেখিয়ে বলতো আমাদের কেউ কিছু করতে পারবে না। শেখ হাসিনা দেখিয়েছেন না, অপরাধীদের পরিত্রাণ হয় না, বিচার হয়। তাদের দর্প চূর্ণ করে দিয়েছেন। আজ বাংলাদেশের মানুষ বলছে শেখ হাসিনাই ভালো ছিল। তারা বলছে রাস্তার পাশে সবজি বিক্রেতা নারী, রিক্সা চালক, কলকারখানার শ্রমিক থেকে শুরু করে প্রত্যেকেই বলছে
শেখ হাসিনার সময় নিরাপদ ছিলাম, তার সময় নারীর সম্ভ্রম নিরাপদ ছিল, তার সময় অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষার ব্যবস্থা ছিল, তার সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি ছিল, তার সময় অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছিল, তার সময় ইন্ডাস্ট্রির বিকাশ হয়েছিল। আজকে 200-র উপরে ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে। তার সময় কেউ আইন হাতে তুলে নিতে পারত না। আজ কোথায় বাংলাদেশ? এই যে দুই পণ্ডিত শেখ হাসিনা এবং আওয়ামী লীগের ভবিষ্যতের কথা বললেন, শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে স্টাডি করার যোগ্যতা আমি দুঃখের সঙ্গে বলবো আপনার এবং যাদের পদলেহন করেন, যাদের তল্পি বহন করেন, তাদের বাপ দাদারেরও নাই, তাদের 14 পুরুষের নাই। আমি তো বললাম ইউনিয়ন পরিষদের মেম্বার, পৌরসভার কাউন্সিলর হয়ে আগে প্রমাণ করেন আপনাকে কজনে চায়। টেলিভিশন এবং সেমিনারে গিয়ে জ্ঞান গর্ব, জ্ঞান পাপীর মতো মিথ্যাচার করে ক্ষমতাসীনদের আশীর্বাদ উচ্ছিষ্ট ভোগ করা যাবে। এই উচ্ছিষ্ট কিন্তু অনেক পরিবারের খাবারের উচ্ছিষ্ট বাইরে দিয়ে দেওয়া হয়, সেখানে কিন্তু নানা রকম জীবজন্তু পাখি এসে খায়। আপনারা হচ্ছেন উচ্ছিষ্ট ভোগী, সেটা গন্ধ হোক, পচা জিনিস হোক। উচ্ছিষ্ট ভোগীদের দ্বারা শেখ হাসিনা এবং আওয়ামী লীগের ভাগ্য নির্ধারিত হয় না। শেখ হাসিনার ভাগ্য নির্ধারিত মানুষের ভালোবাসায়, আওয়ামী লীগের ভাগ্য নির্ধারিত হয়েছে সামরিক শাসক জেনারেল আইয়ুব খান, ইয়াহিয়া খান, টিক্কা খান, জেনারেল এরশাদ, জেনারেল জিয়া সহ অনেককে চ্যালেঞ্জ করে বাংলাদেশকে আজকের এই পর্যায়ে নিয়ে আসা। শেখ হাসিনার চ্যালেঞ্জ হচ্ছে 2004 সালের 21 আগস্ট তাকে হত্যার চেষ্টা করার প্রচেষ্টা সহ 19 বার হত্যা চেষ্টার ঘটনায় আল্লাহ তাকে রক্ষা করে বাঙালি জাতির মঙ্গল, কল্যাণ, দেশের উন্নয়নে তাকে নিয়োজিত করা, তাকে আত্মোৎসর্গ করার মধ্য থেকে আপনারা শেখ হাসিনা আওয়ামী লীগের ভাগ্য নির্ধারণে যে জ্যোতিষী, যে গণক, নিজের ভাগ্য নির্ধারণ করেন। কে কি পেয়েছেন? পরের দয়ায়, অনুকম্পায় উচ্ছিষ্ট ভোগ করা ছাড়া আর কি পেয়েছেন? হিসাবটা করে কথা বলবেন। আওয়ামী লীগকে কথা বলার মতো, আওয়ামী লীগের সমালোচনা করার মতো অধিকার থেকে আমি আপনাদের নিবৃত করার কথা বলবো না। আগে বলবো আওয়ামী লীগ সম্পর্কে স্টাডি করেন, আওয়ামী লীগের ধারাবাহিক ইতিহাস জানেন, গৌরবময় ঐতিহ্য জানেন, আওয়ামী লীগের অর্জন সম্পর্কে জানেন, আওয়ামী লীগের অবদান সম্পর্কে জানেন, তারপর সমালোচনা করবেন। আপনাদের মতো ভণ্ডদের, জ্ঞান পাপীদের দ্বারা মাঝে মধ্যে জাতি বিভ্রান্ত হলেও আবার ঘুরে দাঁড়ায়। পাকিস্তানের দালালরাও কিন্তু এমন জ্ঞান বিতরণ করত। বাংলাদেশের দুই সামরিক শাসকদের দালালি করতে গিয়েও কিন্তু কিছু বাম, কিছু ডান, নানা রকম ব্যক্তিরা দালালি করে উচ্ছিষ্ট ভোগ করেছেন। শেষ রক্ষা হয়নি। শেখ হাসিনা, আওয়ামী লীগ তার ঋত গৌরব পুনরুদ্ধার করবে, এটা সময়ের ব্যাপার মাত্র, ইনশাআল্লাহ। শেখ হাসিনা এবার তার নেতৃত্ব নিয়ে কি বললেন? আপনারা জানেন যে এই যে শেখ হাসিনা সরকার পতন পরবর্তী সময়ে তার নেতৃত্ব নিয়ে বাংলাদেশে, দেশে বিদেশে ডিপ স্টেট নানা সময়ে নানা প্রশ্ন তুলেছেন। শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়ও ইন্টারভিউয়ে, সাক্ষাৎকারে আওয়ামী লীগের নেতৃত্ব নিয়ে, তার মার থাকা না থাকা নিয়ে এক সাক্ষাৎকারে কথা বলেছিলেন। আমি অন্য সোর্স থেকেও জেনেছিলাম যে শেখ হাসিনা অন্ততপক্ষে বাংলাদেশে আর একটা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন, দলীয় প্রধান হিসেবে তিনিই থাকছেন। তার ইচ্ছেটা, তার আশাবাদটা এমনটাই, কারণ দেশে অবশিষ্ট অনেক কাজ আছে, যে কাজগুলো করতে তাকেই প্রয়োজন। শুধু তাই নয়, তার ইচ্ছেটা এটা, এবং বাংলাদেশের আপামর জনসাধারণ, তার দলের নেতা কর্মী, একদম তৃণমূল থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত সবার প্রত্যাশা, সবার চাওয়া শেখ হাসিনা কমপক্ষে আরো একটা প্রধানমন্ত্রী থাকুন, দলীয় প্রধান থাকুন, আরো কমপক্ষে 5 বছর দলকে গুছিয়ে দিয়ে নেতৃত্ব তৈরি করে সেই নেতৃত্বের হাতে দায়িত্ব দিন। দলের ভেতরে এমন আলাপও আছে তিনি আমৃত্যু দলের দায়িত্বে থাকুন, কিন্তু সেটি হবে কিনা সেটি শেখ হাসিনার বিবেচ্য। এবং প্রধানমন্ত্রী হিসেবে এক টার্ম থাকবেন না, আরো বেশি থাকবেন, কারণ তার বয়সও একটি ব্যাপার। বয়স বাড়ছে, স্বাভাবিকভাবে বয়স বাড়লে প্রত্যেকেরই কর্মক্ষমতা কমে যায়। শেখ হাসিনা তার বয়সের তুলনায়
এখনো যথেষ্ট কর্মক্ষম আছেন এবং তিনি কমপক্ষে আর এক ট্রাম এসে বাংলাদেশকে গড়ে পিঠে দেবেন, এটি প্রত্যাশা সর্বমহলে। নতুন করে শেখ হাসিনা তার নেতৃত্ব নিয়ে কথা বলেছেন। কার সঙ্গে কথা বলেছেন আপনারা জানেন যে গতকালকে আমরা একটি সাক্ষাৎকারের আলোকে একটি কন্টেন্টে আলাপ করেছিলাম। ভারতীয় গণমাধ্যম দ্য ওয়ালে সাক্ষাৎকার দিয়েছেন তিনি সাম্প্রতিক সময়ে। দ্য ওয়ালের এক্সিকিউটিভ এডিটর অমল সরকার ইমেলের মাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার নিয়েছেন এবং সেই সাক্ষাৎকারের প্রথম কিস্তি গতকালকে প্রকাশিত হয়েছে। আজকে দ্বিতীয় কিস্তি দ্য ওয়ালের পোর্টালে আপলোড করা হয়েছে। সেই সাক্ষাৎকারে শেখ হাসিনা তার নেতৃত্ব নিয়ে বিস্তারিত বলেছেন। আমরা সেটি নিয়ে এই মুহূর্তে কথা বলতে এসেছি। মূলত বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে সব থেকে বড় আলোচনা, শেখ হাসিনা কি রাজনীতি থেকে বিদায় নিচ্ছেন? দ্য ওয়ালে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে এই সমস্ত প্রশ্নের এমন কিছু বিস্ফোরক উত্তর দিয়েছেন আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা, যা পুরো আমাদের বাংলাদেশ তো বটেই, দক্ষিণ এশিয়ার রাজনীতিতে রাজনৈতিক সমীকরণকে মোটামুটি নাড়িয়ে দেবার কথা। বাংলাদেশে এখন নতুন একটি আলোচনা শুরু হয়েছে, যার নাম রিফাইন্ড বা বিশুদ্ধ আওয়ামী লীগ গঠনের প্রস্তাব। বলা হচ্ছে শেখ হাসিনা দলের সভাপতি পদ ছেড়ে দেবেন, শুধু তাই নয়, দলীয় পদ থেকে সরে যাবেন সেই সব নেতারাও যাদের ভাবমূর্তি খারাপ, আর আওয়ামী লীগের হাল ধরবেন তুলনামূলক স্বচ্ছ ভাবমূর্তির নেতারা। কিন্তু এই প্রস্তাবের পেছনের আসল কারিগর কে? দ্য ওয়ালের এই প্রতিবেদনের একটি চাঞ্চল্যকর দাবি হলো বাংলাদেশে এই রিফাইন্ড আওয়ামী লীগ গঠনের প্রস্তাবটি আসলে কপিরাইট কার জানেন? সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের। আওয়ামী লীগ যাকে 2024-এ শেখ হাসিনা সরকার পতনের নেপথ্যের অন্যতম মির্জাফর বলে চিহ্নিত করেছে। তথ্যটি আরো স্পষ্ট হয় জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের প্রধান সংগঠক তথা বর্তমান সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর 2025 সালের একটি দাবিতে। ভোটের বেশ কয়েক মাস আগে তিনি দাবি করেছিলেন ঢাকা সেনা সদরে এক বৈঠকে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তাদের প্রস্তাব দেন যে হাসিনা মুক্ত রিফাইন্ড আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হোক। কিন্তু এর পেছনে কি আন্তর্জাতিক কোনো হাত ছিল? রাজনৈতিক ও কূটনৈতিক মহলের খবর, বহুল আলোচিত সেই সেনা সদরের বৈঠকের ঠিক আগেই মার্কিন যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন সেনাপ্রধান, আর সেখানে তাকে শেখ হাসিনা মুক্ত আওয়ামী লীগ তৈরির অ্যাসাইনমেন্ট দিয়েছিল মার্কিন ডিপ স্টেট। এরপর পদ্মা মেঘনা দিয়ে অনেক জল বয়ে গেছে, আওয়ামী লীগকে জাতীয় সংসদের নির্বাচনে অংশ নিতে দেওয়া হয়নি ঠিকই, কিন্তু শেখ হাসিনার দল আওয়ামী লীগ ভাঙেনি, দল অটুট রয়েছে। এমনকি শেখ হাসিনার নেতৃত্ব নিয়ে দলের ভেতর থেকে কেউ কোনো প্রশ্ন তোলেনি। ঠিক এমন একটা সময়ে এই পুরনো শেখ হাসিনা বিহীন নতুন আওয়ামী লীগ তৈরির প্রস্তাবটি ফের আলোচনায় এসেছে, যখন ফাঁসির সাজা মাথায় নিয়ে দেশে ফেরার কথা ঘোষণা করছেন স্বয়ং শেখ হাসিনা। তাহলে স্বয়ং শেখ হাসিনা এই বিষয়ে কি বলছেন? দ্য ওয়ালের পক্ষ থেকে তাকে সুনির্দিষ্ট প্রশ্ন করা হয়েছিল। প্রশ্নটি ছিল, আপনার পুত্র সজীব ওয়াজেদ জয় মাস কয়েক আগে একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন আপনি দেশে ফিরে গিয়ে রাজনীতি থেকে অবসর নিতে চান এবং দলের সভাপতি পদ থেকেও সরে দাঁড়াবেন। এ বিষয়ে আপনার বক্তব্য কি? পুত্র কি তবে মায়ের কথাই বলেছেন? এই প্রশ্নের জবাবে শেখ হাসিনা যা বলেন তা প্রতিটি কর্মীর বুক চাঙ্গা করে দেওয়ার মতো। তিনি বলেন, জয় যেটা বলেছে ঠিক বলেছে, আমি নিজেও তাই মনে করি। মানুষের জীবনে অবসর একটি স্বাভাবিক প্রক্রিয়া। আওয়ামী লীগের বিগত দুটি জাতীয় কাউন্সিলেও আমি নতুন নেতৃত্বকে দায়িত্ব গ্রহণের আহ্বান জানিয়েছিলাম, কিন্তু পরক্ষণেই তিনি যোগ করেন দেশের বর্তমান পরিস্থিতির কথা। তিনি প্রশ্ন তোলেন, তবে বর্তমানে বাংলাদেশের জনগণ যে ভয়াবহ সময়ের ভেতর দিয়ে যাচ্ছে তাদেরকে ছেড়ে আমি কিভাবে বিশ্রাম নেব? এই দুঃসময়ে দেশের জনগণকে আমি ছেড়ে যেতে পারি না। শেখ হাসিনা স্পষ্ট করে দিয়েছেন তার অবসরের শর্ত। তিনি জানিয়েছেন বাংলাদেশের জনগণের নিরাপত্তা, তাদের উন্নত জীবনমান ও অর্থনৈতিক মুক্তি, গণতন্ত্র ও আইনের শাসন, সকলের সমান অধিকার
এবং আওয়ামী লীগের তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা ও আগামী দিনের সাফল্য নিশ্চিত করেই তিনি অবসর নেবেন। সাধারণ মানুষের ভাগ্য নিয়ে দেশ বিরোধী কোনো গোষ্ঠী যেন সিনিমিনি খেলতে না পারেন, তিনি সেটা নিশ্চিত করবেন। তিনি সাফ জানিয়েছেন, মুক্তিযুদ্ধের চেতনায় বলিয়ান নীতি আদর্শ ভিত্তিক একটি সুখী সমৃদ্ধ সোনার বাংলা বিনির্মাণ নিশ্চিত করে তবেই আমি বিশ্রাম নেব। অর্থাৎ আমি শুরুতে যে কথাটি বললাম যে তিনি দায়িত্ব ছাড়ছেন না, তিনি বাংলাদেশে তার খুব বড় ধরনের দায়িত্ব আছে এবং তিনি বারবার বলেন আল্লাহ হয়তো আমাকে এই জন্যই বাঁচিয়ে রেখেছে। তিনি সেই দায়িত্ব পালন করবেন, কমপক্ষে এক টার্ম প্রধানমন্ত্রিত্ব করবেন, দলীয় প্রধানের দায়িত্ব পালন করবেন, তার আগে কিন্তু অবসর নয়। তিনি রাষ্ট্র চালানোর মতো নেতৃত্ব তৈরি করবেন, দল চালানোর মতো নেতৃত্ব করবেন, তারপরে তার অবসর। দ্য ওয়াল সুনির্দিষ্ট সূত্র থেকে জানতে পেরেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র সহ ইউরোপের কিছু দেশ আওয়ামী লীগের পুনর্বাসনের শর্ত হিসেবে শেখ হাসিনাকে সভাপতি পদ থেকে সরে যাওয়ার প্রস্তাব দিয়েছে। এমনকি শেখ পরিবারের কেউ দলের নেতৃত্বে থাকুক সেটাও তারা চায় না। আওয়ামী লীগের অভিযোগ, এই প্রস্তাব আসলে শেখ হাসিনা ও শেখ পরিবারকে রাজনীতি থেকে মাইনাস করার পরিকল্পনারই অংশ। আর এর পেছনে বাংলাদেশের অপর দুই প্রথম সারির দল বিএনপি এবং জামাতে ইসলামের মদত রয়েছে। এই মাইনাস ফর্মুলা নিয়ে শেখ হাসিনার অভিমত জানতে চাওয়া হলে তিনি বলেন, দেখুন, জনগণের ভোটে আমি 5 বার প্রধানমন্ত্রী ও 2 বার বিরোধী দলীয় নেতা হয়েছে। আমার নিজের চাওয়া পাওয়ার তো কিছু নেই। 1981 সালে আমি আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছিলাম। তারও আগে 1962 সালে স্কুলে পড়ার সময় তৎকালীন সামরিক স্বৈরশাসক আইয়ুব খানের বিরুদ্ধে আন্দোলনে অংশগ্রহণের মধ্য দিয়ে আমার রাজনীতিতে হাতে খড়ি। তারপর থেকে বাংলাদেশের প্রতিটি স্বাধিকার সংগ্রামে আমি অংশগ্রহণ করেছি। আমার জীবনের প্রায় পুরোটা আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সুখী সমৃদ্ধ সোনার বাংলা গড়ার লক্ষ্যে উৎসর্গ করেছি। নেতৃত্বের পরিবর্তন প্রসঙ্গে তিনি পশ্চিমাদের এক হাত নিয়ে বলেন, আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক দল। এই দলের নেতৃত্ব গঠনতন্ত্র অনুযায়ী কাউন্সিলের মাধ্যমে নির্বাচিত হয়। তিনি নিজেও কাউন্সিলের মাধ্যমে সভাপতি হয়েছেন। অতএব নেতৃত্বে কে থাকবে আর কে থাকবে না সেই সিদ্ধান্ত গ্রহণের এখতিয়ার কেবলমাত্র দলীয় কাউন্সিল তথা আওয়ামী লীগের নেতা কর্মীদের। এই ক্ষেত্রে বাইরের কারো পরামর্শ সম্পূর্ণ অপ্রাসঙ্গিক। সাবেক প্রধানমন্ত্রীর কথায় অন্য কারো প্রেসক্রিপশনে চলা আওয়ামী লীগের নীতিতে নেই। যারা একই সঙ্গে গণতন্ত্রের কথা বলেন আবার কোন দলের নেতৃত্ব নির্ধারণ করে দিতে চান, তাদের উদ্দেশ্যে শেখ হাসিনা এক চরম চড় মেরে বলেছেন, এটা গণতন্ত্র নয়, এটি নতুন ধরনের উপনিবেশবাদ। বাংলাদেশের মানুষ 1971 সালে রক্ত দিয়ে নিজস্ব সিদ্ধান্ত গ্রহণ ও ভাগ্য নির্ধারণের অধিকার অর্জন করেছে। তারা কোনো নতুন উপনিবেশবাদ চায় না। শুধু আওয়ামী লীগ নয়, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির কোনো বিষয়ে বাইরের হস্তক্ষেপ কাম্য নয়। এছাড়া আওয়ামী লীগেরও বিভিন্ন সূত্রগুলো জানাচ্ছে যে শেখ হাসিনা শুধু দলের সভাপতিই থাকছেন না, বরং দল পরিচালনায় তিনি ফিরে গিয়েছেন ঠিক 17 বছর আগের সেই রূপে, যখন মাঠে ময়দানে তৃণমূলের কর্মী সমর্থকদের সঙ্গে তার নিয়মিত দেখা ও কথা হতো। এই প্রতিকূল পরিস্থিতিতে তিনি জনসংযোগের এক অভিনব ডিজিটাল পন্থা অবলম্বন করেছেন। প্রতি শনিবার তিনি দলের ফেসবুকে দায় মুক্তি নামে একটি অনুষ্ঠানে যুক্ত হন। এই অনুষ্ঠানে তিনি 2024-এর 5 আগস্টের পরে জুলাই আন্দোলনকারী ও বিএনপি জামাত ও সেনা পুলিশের আক্রমণে নিহতদের পরিবার এবং আহতদের সঙ্গে সরাসরি কথা বলেন। সমবেদনা জানানোর পাশাপাশি তাদের চিকিৎসা ও সহায়তার ব্যবস্থা করছেন। ইতিমধ্যে এই অনুষ্ঠানের 75তম পর্ব প্রচারিত হয়ে গিয়েছে। এছাড়াও প্রতিদিন হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, সিগন্যালের গড়ে 10টির মতো গ্রুপে তিনি জাতীয়, জেলা, উপজেলা, ওয়ার্ড
ও ইউনিয়ন পর্যায়ের নেতা কর্মী সমর্থকদের সঙ্গে সরাসরি কথা বলছেন। নেত্রীর জনসংযোগের দায়িত্বে থাকা ব্যক্তিরা দাবি করছেন ইতিমধ্যে তৃণমূলের হাজারের বেশি কর্মীর সঙ্গে সরাসরি কথা বলেছেন তিনি। আর তার ভার্চুয়াল সভাগুলিতে এ যাবৎ কোটির কাছাকাছি মানুষ সংযুক্ত হয়েছেন। এখানেই দ্য ওয়াল একটি তুলনা টেনেছে। লন্ডনে থাকার সময় বিএনপির তারেক রহমানও ভার্চুয়াল মাধ্যমে দল পরিচালনা করেছেন। তবে বিএনপির সাধারণ কর্মীরা তার সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পেতেন না, কেবল বড় পর্দায় দেখতেন বিভিন্ন সভা সমাবেশে। অন্যদিকে দেশের 5 বারের সাবেক প্রধানমন্ত্রী ও 45 বছরের আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সরাসরি কথা বলছেন একদম দলের তৃণমূল কর্মীদের সঙ্গে। যখন দ্য ওয়াল তাকে জিজ্ঞেস করলো ওয়ার্ড বা ইউনিয়ন স্তরের নেতা কর্মীর সঙ্গে সেতু বন্ধনের এমন অভিনব নজির তো নেই, এটি আপনি কিভাবে উদ্ভাবন করলেন? তখন শেখ হাসিনা আবেগঘন কণ্ঠে জবাব দেন, আমি সর্বদাই আমার কর্মীদের পাশে থাকার চেষ্টা করি। 1981 সালে সব হারানো আমি যখন দেশে ফিরেছিলাম তখন এই কর্মীরাই ছিল আমার স্বজন, আমার আত্মার আত্মীয়। কর্মীদের সঙ্গে এই নিবিড় যোগাযোগ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাকে শিখিয়েছেন। তিনিও সারা দেশে ঘুরে ঘুরে 7.5 কোটি বাঙালিকে স্বাধীনতা সংগ্রামের জন্য ঐক্যবদ্ধ করেছিলেন। সাক্ষাৎকারের শেষ অংশে শেখ হাসিনা ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে একগুচ্ছ গুরুতর অভিযোগ এনেছেন। তিনি বললেন 2024-এর 5 অগাস্ট ম্যাটিকুলাস ডিজাইনের মাধ্যমে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে দেশবিরোধী গোষ্ঠী বাংলাদেশের শাসন ক্ষমতা দখল করে। আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর শুরু হয় অবর্ণনীয় নির্যাতন। 5 থেকে 6 লাখ মিথ্যা মামলা দেওয়া হয়েছে। তিনি অভিযোগ করেন খোদ ইউনূসই প্রতিনিয়ত মব উস্কে দিয়েছেন। একদিকে চালানো হয়েছে জুলুম নির্যাতন, অন্যদিকে যারা এই অন্যায়ের সঙ্গে জড়িত তাদের দেওয়া হয়েছে ইন্ডেমনিটি। বিচার ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। দেশে এক নৈরাজ্যকর পরিস্থিতি ও ত্রাসের রাজত্ব কায়েম করেছিল ইউনূসের নেতৃত্বাধীন অবৈধ অন্তর্বর্তী সরকার। আর সাজানো নির্বাচনের মাধ্যমে একটি নতুন সরকার গঠিত হলেও এখন পর্যন্ত সেই অন্যায়ের ধারাবাহিকতা চলমান রয়েছে। তিনি অত্যন্ত দুঃখ প্রকাশ করে বলেন, দেশের গণমাধ্যমের কণ্ঠ রোধ করে এইসব অন্যায়কে আড়াল করা হয়েছে। এমনকি আন্তর্জাতিক গণমাধ্যম বা মানবাধিকার প্রতিষ্ঠান সমূহ কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে। তাই নির্যাতিত নিপীড়িত জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোকে তিনি নিজের ঐকান্তিক দায়িত্ব মনে করেন। আর সে কারণেই দায়মুক্তি অনুষ্ঠানের মাধ্যমে তিনি তাদের কষ্টের কথা শুনছেন এবং সাধ্যমতো সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। দর্শক বন্ধুরা, দ্য ওয়ালকে দেওয়া শেখ হাসিনার এই সম্পূর্ণ সাক্ষাৎকার এবং ভেতরের রাজনৈতিক লাইনগুলো বিশ্লেষণ করলে স্পষ্ট বোঝা যায় শেখ হাসিনা মাইনাস ফর্মুলা বা বাইরের প্রেসক্রিপশন মেনে রাজনীতি থেকে সরছেন না, বরং তৃণমূলকে সঙ্গে নিয়ে এক নতুন লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন তিনি, যে লড়াই বিজয় অবশ্যম্ভাবী। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে।